সবুজের বুক চিরে চলেছি আমরা আগরতলা ছাড়িয়ে আরও উত্তরে। দুদিকের শালের বন, যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। নিস্তব্ধ দুপুরে বর্ষাস্নাত সবুজ গাছগুলি চোখের আরাম। ফিশারি কলেজকে বাদিকে রেখে আমরা এগিয়ে চলেছি আরও উত্তরে। কৃষিভিত্তিক রাজ্য ত্রিপুরার 70-80% লোক গ্রামে বাস করে। ত্রিপুরার অর্থনীতি অনেকটাই কৃষি নির্ভর। আজকের কৃষি দর্শনে আমাদের গন্তব্য লেম্বুছড়ার গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্র। কৃষি সহায়কদের প্রশিক্ষণের উদ্দেশ্যে 1958 সালে স্থাপিত হয় এই কেন্দ্রটি। লেম্বুছড়াতে গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপিত হয়েছিল 1958 সালে। আমাদের ত্রিপুরা রাজ্য কৃষিভিত্তিক, সেই কৃষির সম্প্রসারণ বা কৃষি প্রযুক্তি কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়ার যে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের ডিপার্টমেন্টে গ্রাম সেবক নিযুক্ত করা হয়, যারা সরাসরি কৃষকদের সাথে যোগাযোগ রাখেন এবং নতুন প্রযুক্তি, নতুন যে স্কিমগুলো বেরোয় কৃষকদের সহায়তার জন্য, সেগুলো ফার্মারদের কাছে ওরা পৌঁছে দেয় এবং সেটার যে লক্ষ্যটা সেটা ফার্মারদের বোঝায়, ওদের মোটিভেট করে এবং ওদের মাধ্যমে ওদের যে সাহায্য পায় সেগুলিকে ঘরে ঘরে পৌঁছে দেয়। তো সেই গ্রাম সেবক যারা নিযুক্ত হন, ওদের ন্যূনতম যোগ্যতা থাকে মাধ্যমিক, 12ও হতে পারে, বাট ন্যূনতম মাধ্যমিক হলেই ওরা চাকরিটা পায়। কিন্তু সেই ন্যূনতম মাধ্যমিক যে শিক্ষাগত যোগ্যতা, সেটা দিয়ে আমাদের ডিপার্টমেন্টের এগ্রিকালচারের মানে কৃষির প্রযুক্তিগত যে শিক্ষা, সেটা ওদের মধ্যে সম্পূর্ণভাবে থাকে না। তা আমাদের ডিপার্টমেন্টের অগ্রগতির জন্য, কৃষকদের উন্নতির জন্য আমাদের দরকার ওদের মধ্যে জ্ঞানের বিকাশ, কৃষি প্রযুক্তির বিকাশ, সেইটাকে আমাদের ওদেরকে শেখাতে হয়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল, যে যারা চাকরি পাবে গ্রাম সেবক হিসাবে ওদেরকে এখানে 1 বছরের জন্য আসতে হবে। এটা একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং হবে। তাদের মাধ্যমে পুরো আমাদের ডিপার্টমেন্টের কর্মপন্থা, নতুন প্রযুক্তি, নতুন স্কিম সব কিছু ওদেরকে 1 বছরে আমরা শিখিয়ে দিই। এবং এই কোর্সটিতে এভাবেই ডিজাইন করা হয়েছে যাতে ওরা থিওরি এবং প্র্যাকটিক্যাল, যেটা ওরা থিওরিতে শিখছে সেটাকে আবার বিকেলবেলা ওদেরকে প্র্যাকটিক্যাল করানো হয়, যাতে তোরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতে পারে এবং ওদের গুণগত যে শিক্ষার মান সেটা বাড়তে পারে। সেটাই আমাদের উদ্দেশ্য, যে ওদেরকে কমপ্লিটলি একটা কৃষির প্রযুক্তিগুলিকে ওদের মধ্যে আমরা এই কোর্সের মাধ্যমে ওদের শিখিয়ে দিই। 2011 সাল থেকে গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সময়সূচি 2 বছর থেকে কমিয়ে 1 বছরের করা হয়। কৃষি দপ্তর প্রতি বছর 2 জন এগ্রি অ্যাসিস্ট্যান্টকে ইন সার্ভিস এগ্রি বিএসসি পড়ার সুযোগ দিয়ে থাকে। তবে প্রশিক্ষণার্থীকে বিজ্ঞান নিয়ে দ্বাদশ মান উত্তীর্ণ হতে হয়। আমাদেরকে এখানে মূলত 8টি সাবজেক্টের উপরে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার মধ্যে যেমন অ্যাগ্রোনমি, এন্টোমোলজি, প্যান্ট প্যাথোলজি, স্ট্যাটিস্টিক্স, মার্কেটিং, এগ্রি এক্সটেনশন, আইটি ইত্যাদি সাবজেক্টের উপর আমাদেরকে এখানে খুব দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষিত করা হচ্ছে। আমরা এখান থেকে আধুনিক কৃষি বিজ্ঞানের বিভিন্ন কর্মপদ্ধতি শিখে আমরা যাতে তা মাঠে গিয়ে বাস্তবে কৃষকদের স্বার্থে তা ব্যবহার করতে পারি, এই লক্ষ্যেই আমাদেরকে প্রতি বছর এখানে পাঠানো হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি পড়ানো হয় যে বিষয়গুলো সয়েল সায়েন্স, এগ্রোনমি,
হর্টিকালচার, এনথোমোলজি, প্ল্যান্ট প্যাথোলজি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশন, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স অ্যান্ড মার্কেটিং, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন। প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরুষদের হস্টেলে থাকা বাধ্যতামূলক। মহিলা প্রশিক্ষণার্থীদের জন্য হস্টেলে সুবিধা নেই, তাদেরকে অবশ্যই 8 কিলোমিটারের মধ্যে বসবাস করতে হয়। কৃষকদের উন্নতির জন্য আমাদের দরকার ওদের মধ্যে জ্ঞানের বিকাশ, কৃষি প্রযুক্তির বিকাশ, সেইটাকে আমাদের ওদেরকে শেখাতে হয়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল, যে যারা চাকরি পাবে গ্রাম সেবক হিসাবে ওদেরকে এখানে 1 বছরের জন্য আসতে হবে। এটা একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং হবে, তাদের মাধ্যমে পুরো আমাদের ডিপার্টমেন্টের কর্মপন্থা, নতুন প্রযুক্তি, নতুন স্কিম সব কিছু ওদেরকে 1 বছরে আমরা শিখিয়ে দিই। এবং এই কোর্সটিতে এইভাবেই ডিজাইন করা হয়েছে যাতে ওরা থিওরি এবং প্র্যাকটিক্যাল, যেটা ওরা থিওরিতে শিখছে সেটাকে আবার বিকেলবেলা ওদেরকে প্র্যাকটিক্যাল করানো হয়, যাতে তোরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতে পারে এবং ওদের গুণগত যে শিক্ষার মান সেটা বাড়তে পারে। সেটাই আমাদের উদ্দেশ্য, যে ওদেরকে কমপ্লিটলি একটা কৃষির প্রযুক্তিগুলিকে ওদের মধ্যে আমরা এই কোর্সের মাধ্যমে ওদের শিখিয়ে দিই। আমাদের এখানে পাঠানোর দফতর বিভিন্ন ধরনের পয়সা খরচ করে আমাদের এখানে 1 বছরের যে ট্রেনিং কোর্স করাচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করা, যেটা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বারবার বলে আসছেন। সেই নিরিখে আমাদের দফতর কাজ করে যাচ্ছে। কৃষকদের স্বার্থ সামাজিক উন্নয়ন, তাদের আয় দ্বিগুণ করবার লক্ষ্যে আমাদের এই প্রশিক্ষণ, যাতে করে আমরা আধুনিক কৃষি বিজ্ঞান সম্পর্কে আরও বেশি সচেতন হই, সতেজ হই এবং জানি এবং তা বাস্তবে গিয়ে আমরা রূপান্তরিত করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই ট্রেনিং কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই ট্রেনিং কোর্সের বা এগ্রিকালচার দপ্তরের মূল লক্ষ্য হচ্ছে রাসায়নিক সার এবং কীটনাশক ইত্যাদি ব্যবহার থেকে কৃষকদের বিরত রাখা এবং যত বেশি পরিমাণে সম্ভব কৃষকদের অর্গানিক ফার্মিংয়ের দিকে অগ্রসর হতে আমরা যাতে তাদেরকে সাহায্য করতে পারি। কারণ রাসায়নিক সার এবং কীটনাশক প্রতিদিন আমাদের মাটির উর্বরতা ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। অনেক ক্ষতি আমাদের মাটির হয়ে গিয়েছে, তাই সম্পূর্ণ বিপর্যয় হওয়ার আগে আমাদের মাটিকে রক্ষা করতে হবে। কারণ মাটি ছাড়া উদ্ভিদকুল, জীবকুল কোনো কিছুরই অস্তিত্ব সম্ভব নয়। তাই মাটিকে সুরক্ষিত রাখতে গেলে আমাদেরকে অবশ্যই উচিত কেমিক্যাল ফার্টিলাইজার এবং রাসায়নিক যত ধরনের রাসায়নিক সার কীটনাশক আছে তা ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রশিক্ষণার্থীদের কোর্স চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক পাঠ দেওয়া হয় এবং মধ্যাহ্ন ভোজনের পরে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আমরা এখন পিআরএ টুলসে আমাদের যে প্রিপারেটরি রুরাল অ্যাপ্রাইজাল, যেটা আমরা এক্সটেনশন একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদের যে কৃষিকাজে যে আমাদের যে বৈষম্য হয় এটার কারণ কি? পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা রয়ে গিয়েছে, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে নারীদের এবং নারী পুরুষের মধ্যে বৈষম্যটা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আমরা এখন পিআরএ টুলসে আমাদের যে প্রিপারেটরি রুরাল অ্যাপ্রাইজাল, যেটা আমরা এক্সটেনশন একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে আমরা এসে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে পিআরএ টেকনিকটাতে যাব গ্রামে, সেখানে গিয়ে আমরা দেখব যে জেন্ডার অ্যানালাইসিস করব। ঠিক আছে? জেন্ডার অ্যানালাইসিসের লেখো, জেন্ডার অ্যানালাইসিসের মুখ্য উদ্দেশ্য হলো ওই গ্রামে কত সংখ্যক মহিলা, কত সংখ্যক পুরুষ, কত সংখ্যক কন্যা সন্তান। প্রথম স্টেপে আমরা সেই সংখ্যাতত্ত্ব নিয়ে অ্যানালাইসিস করব। আমরা এখন প্রায়ই শুনতে পাচ্ছি যে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল ইউজ
আমাদের কমিয়ে দিতে হবে, কারণ আমাদের মাটির যে উর্বরতা তা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং সয়েল হেলথ এই কথাটা খুব শোনা যাচ্ছে, সেই মাটির স্বাস্থ্য কিন্তু এখন খারাপ হয়ে যাচ্ছে এবং সবাই এটা নিয়ে উদ্বিগ্ন। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম, করে দেখলাম যে আমরা খুব সহজ পদ্ধতিতে ধীরে ধীরে, যদিও খুব তাড়াতাড়ি হয়তো হবে না, কিন্তু ধীরে ধীরে আমরা আস্তে আস্তে কেমিক্যাল ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশন বা ওইটার ব্যবহার কমিয়ে আনতে পারি এবং আমরা অর্গানিক একটা জিনিস ব্যবহার করার জন্য আমাদের এই বছরের যারা ছাত্ররা আসছেন ওদেরকে আমরা নতুনভাবে একটা অ্যাজোলা কাল্টিভেশন শেখাচ্ছি, ওদেরকে প্র্যাকটিক্যাল করাচ্ছি। অ্যাজোলা একটি ভাসমান নাইট্রোজেন বলা যায়, এটা একটা ফার্ন, এটাকে খুব সহজে বাড়িঘরে কাল্টিভেশন করা যায়, উৎপন্ন করা যায় এবং এর মাধ্যমে আমরা ইউরিয়া যে ইউজ এটা ধীরে ধীরে আমরা কমিয়ে আনবো, মাটির স্বাস্থ্য আমরা বৃদ্ধি করব এবং সয়েল হেলথটাকে আমরা কারেকশন করার ট্রাই করব। তা আমরা নানা ধরনের ছোট ছোট কোর্স যেটা সময় উপযোগী এবং প্রযুক্তিগতভাবে প্রয়োজনীয় সেগুলিকে আমরা এই 1 বছরের কোর্সের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার চাষের ক্ষেত্রে জৈব সারের ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন। এরই অঙ্গ হিসেবে এই গ্রাম সেবক কেন্দ্রটিতে পরীক্ষামূলক অ্যাজোলা চাষ করা হচ্ছে। আমরা আমাদের প্রশিক্ষণার্থীদের এবারের ব্যাচে অ্যাজোলা কাল্টিভেশন প্র্যাকটিক্যালি শুরু করে দিয়েছি। আমাদের মাটির স্বাস্থ্যকে আমরা কিভাবে পুনরুদ্ধার করতে পারি সেই লক্ষ্যে আমাদের নতুন সংযোজক আমাদের কোর্সে অ্যাজোলা কাল্টিভেশন। এখানে আমাদের 43তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা আছে, ওরা সবাই কৃষি সহায়ক। ওরা অনেকগুলো অ্যাজোলা কাল্টিভেশনের করেছে আর আজকে একটা পুরো অ্যাজোলা কাল্টিভেশনের যে পদ্ধতি সেই পদ্ধতিটা ওরা করে দেখাবে। আমার সাথে আছে ইনস্ট্রাক্টর ঝর্ণা দত্ত। এই অ্যাজোলা কাল্টিভেশনটি আমরা এবার থেকে শুরু করেছি আমাদের প্রশিক্ষণার্থীর মধ্যে। এটার একটা গল্প আছে। আমি আমার এক বন্ধুর বাড়িতে গত কয়েকদিন আগে যাই, সেখানে গিয়ে দেখলাম যে ওর সম্পূর্ণ কাল্টিভেশন বাড়িতে, ও ভীষণ গাছ পছন্দ করে, বাড়ি ভর্তি ফুলের গাছ, ফুলের চারা, ছোট ছোট ড্রাগন গাছ লাগিয়েছে এবং সম্পূর্ণ চাষবাসটি ও অ্যাজোলা দিয়ে করছে, মানে কেমিক্যাল ফার্টিলাইজার একদম ইউজ করছে না এবং বাড়িতেই অ্যাজোলা বড় বড় গামলা কিনে অ্যাজোলা কাল্টিভেশন করছে এবং সেটাকেই সার হিসেবে ব্যবহার করছে। সেটা থেকে আমার মাথার মধ্যে আসলো যে আমরা যদি আমাদের এখানে শুরু করতে পারি মডেল হিসেবে অ্যাজোলা কাল্টিভেশন, সেটা নিশ্চয়ই আমাদের মাটির স্বাস্থ্যকে উন্নত রাখবে এবং আমাদের সয়েল ফার্টিলিটিকেও বাড়াতে সাহায্য করবে। আমরা এখন দেখছি কিভাবে অ্যাজোলা কাল্টিভেশন শুরু হয়। সন্দীপ এখানে আছে, আমাদের প্রশিক্ষণার্থী একটা গ্রুপ আছে এখানে, প্রশিক্ষণার্থীদের গ্রুপ, ওদের পক্ষ থেকে সম্পূর্ণ অ্যাজোলা কাল্টিভেশনের যে প্রক্রিয়াটি সেটা বলবে সন্দীপ। এখানে ট্রেনিং করতে এসে এখানে যেই প্র্যাকটিক্যাল আমাদেরকে শেখানো হয়েছে এজোলা চাষ, যাতে করে আমাদের এজোলা একটা এমন একটা জিনিস, এটা হচ্ছে জলজ ফান্ড। এই ফান্ডটা যদি আমরা চাষ করি, বাজার থেকে যে কেমিক্যাল আছে ইউরিয়ার চাষের যে ইউরিয়াটা যে বেশিভাবে মানে ব্যবহার হচ্ছে, এটার থেকে একটু পরিত্রাণ পাওয়া যাবে। এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও একটা চিন্তাভাবনা বা বলেছে যে আগামী বছর থেকে যাতে 30% কমাতে পারে কেমিক্যাল ইউজটা, তার জন্য আমরা এই এজোলা চাষের দিকে কৃষকদেরকে মানে বোঝানোর জন্য, কৃষকদেরকে মোটিভেট করার জন্য এই চাষটা আমরা এখানে শিখছি। তারপর আমরা গিয়ে কৃষকদেরকে এই চাষের সম্বন্ধে বোঝাবো এবং কৃষকরা যাতে এটা চাষ করে এবং তারাও যাতে ইউরিয়ার থেকে একটু আস্তে আস্তে কমতে থাকে, তার জন্য এই ব্যবস্থাটা। আমরা প্রথমে জায়গাটা সিলেক্ট করেছি যাতে ছায়া থাকে, তার টেম্পারেচার লাগে 20 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মধ্যে হতে হবে। 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হলে এজোলাগুলি ঠিকভাবে হয় না এবং 30 ডিগ্রির উপরে গেলেও এজোলা মানে হয় না। তো আমরা এখানে যে মাপটা নিয়েছি এটা হচ্ছে 6 ফিট বাই 3 ফিট এটার মাপ। আমরা এটার মধ্যে ডেপথ করেছি 8 ইঞ্চি। আমরা একটা এখানে সাদা পলিথিন দিয়েছি, নিচের যে জলটা থাকে এজোলা চাষের জন্য যাতে গরম না করে জলটাকে, তার জন্য আমরা দিয়েছি। তারপর আমরা শেডনেট ইউজ করছি যাতে সূর্যের অতি রশ্মিটা যাতে বা অতিরিক্ত গরম না হয় জলটা, তার জন্য
আর আমরা এটার মধ্যে দেব, এই ট্যাঙ্কটার মধ্যে আমরা ইউজ করব গোবর এবং মাটি। গোবর হচ্ছে পার স্কোয়ার কিলোমিটারে 3.5 কেজি সমপরিমাণ মাটি জোরে করে আমরা এটার মধ্যে দিয়ে দেব। তারপরে আমরা আমাদের যে এক্সট্রা মানে অন্যখানে যে এজোলার ট্যাঙ্ক আছে ওখান থেকে এজোলা নিয়ে এসে এটার মধ্যে ছেড়ে দেবো। 15 থেকে 20 দিনের মধ্যে এজোলাটা পুরোপুরি বাড়তে শুরু করবে। এবার এখান থেকে প্রায় পার হেক্টারে 70 থেকে 75 মেট্রিক টন এজোলা পাওয়া যায়। সন্দীপ, তুমি ভালোই শিখেছো বুঝলাম। আশা করি তুমি তোমার স্বক্ষেত্রে যখন ফিরে যাবে তখন তোমার চাষি ভাইদেরকে তুমি বুঝিয়ে ওদেরকে মোটিভেট করে এজোলা কাল্টিভেশন অবশ্যই জমিতে যাতে করে সেই ব্যবস্থা করবে। আমি একটা কথা এখানে বলতে চাই যে এজোলা কাল্টিভেশনের যে উদ্দেশ্য নিয়ে আমরা এই যাত্রাটা এই বছর থেকে শুরু করলাম, এজোলা কাল্টিভেশনে এজোলা হলো গিয়ে একটি ভ্রাম্যমাণ নাইট্রোজেন। আমাদের মাটিতে আমরা নাইট্রোজেন বেশি দেই ইউরিয়া নামে কেমিক্যালসটি, কারণ আমরা চাই বেশি প্রোডাকশন। আমাদের কৃষক ভাইদের মনের মধ্যে আছে যে ইউরিয়া দিলে নাইট্রোজেন বেশি পড়লে মাটিতে প্রোডাকশন বাড়ে, কিন্তু তাতে যে আমাদের কি নেগেটিভ রেজাল্ট হচ্ছে সেটার দিকে আমরা দৃষ্টি দিচ্ছিলাম না এতদিন, যে আমাদের সয়েল হেলথ বা সয়েল স্ট্রাকচার একদম নষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আমাদের মাটি হয়ে যাবে একদম বাঞ্জর, ইনফার্টাইল, প্রোডাকশন একদম কমে যাবে। এই লক্ষ্যে আমরা এখন শুরু করেছি যে যত কম কেমিক্যাল ফার্টিলাইজার আমরা ইউজ করতে পারি এবং আমরা ইউরিয়ার পরিবর্তে আমরা এজোলা কাল্টিভেশন করে এজোলা আমাদের মাঠে দেব। এবং তাছাড়া এজোলাকে আমরা মালচিং হিসেবেও আমাদের গাছের নিচে দিতে পারি, কারণ এজোলার মধ্যে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি থাকে। তাহলে আমরা যে ড্রট এরিয়াতে ভেজিটেবল কাল্টিভেশনের ক্ষেত্রে আমরা এজোলা মাটি গাছের গোড়াতে যদি দেই তাহলে কিছুদিন অ্যাটলিস্ট ওয়াটার স্কারসিটি থেকে আমরা গাছগুলিকে বাঁচিয়ে রাখতে পারবো। নাইট্রোজেন পাচ্ছে, ময়েশ্চার পাবে এবং মালচিং হিসাবে যদি আমরা দিই তাহলে কিছুটা হলো উইড বা আগাছা জন্মানো থেকে আমরা আমাদের ফসলকে বাঁচিয়ে রাখতে পারবো। তো এই উদ্দেশ্যে আমাদের এই এজোলা কাল্টিভেশন আমাদের প্রশিক্ষণরত কৃষি সহায়কদের শেখানো হচ্ছে। আশা করছি ওরা ওদের নিজস্ব সাবডিভিশনে গিয়ে একটা মাঠের মধ্যে যখন একটা কৃষক ধান চাষ করে বা অন্য কিছু চাষ করে, পাশে ছোট ছোট করে এরকম আমরা দেখাচ্ছি ডেমনস্ট্রেশনে, ছোট ছোট গর্ত করেও কিছুই লাগে না, মাটি আর গোবর দিয়ে আমরা এজোলা চাষ করতে পারি। এবং এক একটা গর্ত থেকে যেটার পরিমাণটা এক একজনের ক্ষেত্রে এক একটা জায়গা অনুযায়ী করে নিতে পারে। আমরা যে ছোট্ট গর্তটা করেছি জায়গা অনুযায়ী এটার নির্ধারিত কোনো স্ট্যান্ডার্ড আমরা করতে পারিনি। আমাদের যে জায়গাগুলি ছায়াযুক্ত জায়গা আছে আমরা সেখানে করে নিয়েছি। এই গর্তটার থেকে আমরা দেখেছি বিগত দিনে 15 থেকে 20 দিন পর পর আমরা প্রায় 200 গ্রাম করে এজোলা পাচ্ছি। অটোমেটিক্যালি এজোলা গ্রো হয়ে যায়। আমাদের একবার এজোলা ছাড়ার পরে আর কোনো কাজ নেই, ছোটো একটু গোবর দেওয়া, এজোলার খাদ্য হিসেবে গোবর এবং মাটি দেওয়া, অটোমেটিক্যালি এটা গ্রো হয়ে যায়। আমরা আরও বানিয়ে রেখেছি পেছনে এজোলা কাল্টিভেশন, যেখানে ফুল ফর্মে এজোলা আমরা দেখাতে পারবো। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে পুরোটা এজোলা তুলে একটা গাছের মধ্যে দিয়ে দিতে পারি। আবার অল্প একটু এজোলা থাকলে সেটা আবার 15-20 দিনের মধ্যে আবার বৃদ্ধি হয়ে পুরোটা এই যে পুকুরের মতো জায়গাটা আছে এই গর্তটা ভরে যাবে। তাইলে এটার মধ্যে একদম সহজ উপায়ে আমরা এই চাষটা করতে পারি এবং তাতে আমাদের মাটিতে আমরা ইউরিয়ার জায়গায় আমরা এজোলা দিতে পারি এবং মাটির স্বাস্থ্য আমরা রক্ষা করতে পারবো বলে আশা রাখছি। তোমরা এখন কাজটা কমপ্লিট করে ফেলো। এখন আমরা যেটা ঝুরঝুরে মাটি ছিল, মাটি এবং গোবর, ওটা আমরা এখানে এই ট্যাঙ্কটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমরা কিছুক্ষণ পরে জলটা কিছু আরেকটু হয়ে গেলে আমরা এটার মধ্যে ওই অন্য ট্যাঙ্ক থেকে কিছু পরিমাণ এজোলা এনে ছেড়ে দেবো। এটা থেকে 15-20 দিন পরে প্রায় 250 গ্রামের মতন এজোলা পাওয়া যাবে, যেটা আমরা জমিতে ইউজ করতে সুবিধা হবে। পার স্কোয়ার মিটারে 3.5 কেজি গোবর আর হচ্ছে মাটি সমপরিমাণ দুটোটা একসাথে মিশিয়ে ওটার মধ্যে দিতে লাগে। টোটাল হচ্ছে মাটি এবং গোবরের মিশ্রণ হচ্ছে 7 কেজি। তারপর আমরা অন্য ট্যাঙ্ক থেকে যে এজোলাটা এনেছি, এখন এজোলাটা এটার মধ্যে ছেড়ে দেব। এই ট্যাঙ্কে ছেড়ে দিচ্ছি। এই যে এজোলাটা ছেড়েছি, এটা থেকে 15-20 দিন পরে আমাদের এই ট্যাঙ্ক থেকে প্রায় 250 গ্রামের মতন আমাদেরকে এজোলা দেবে, যেটা আমরা জমিতে ইউজ করতে পারবো।
আমরা যে এজোলাটা ছাড়লাম এই জলটা আরেকটু হবে, বাস আমরা আর জল দেবো না এটার মধ্যে। 20 দিন পর থেকে যখন তার পুরোপুরি হয়ে যাবে, একদম অন্য ট্যাঙ্কগুলোর মতন যেমন আছে, পুরোপুরি হয়ে গেলে তার প্রায় 3 মাস পরে জলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবং মাঝে মধ্যে যদি লাগে তাহলে আমাদেরকে গোবর সার দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেক সময় লাগে না, এটা আর মাঝখানে কোনো কাজই করতে লাগবে না, এটা এইভাবে থাকলেই বাস হয়ে যাবে একদম এজোলা চাষ। এজোলা মূলত একটি জলজ ফার্ন, কিন্তু তার থেকে যে নাইট্রোজেন আমরা পাই সেটা কি করে পাই? তার সঙ্গে আমাদের নীলাভ সবুজ শৈবাল আছে, যেটাকে অ্যানাবিনা বলা হয়। সেই অ্যানাবিনার একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাকে মিথজীবী সম্পর্ক বলা হয়। তো সেই সম্পর্কের জন্য ব্লু গ্রিন এলগে কী করে, ওরা বায়োবিও নাইট্রোজেনটাকে নিতে পারে। তো ওরা বায়োবিও নাইট্রোজেনটাকে নিয়ে এজোলার যে পাতা আছে তার ওই রন্ধ্রে রন্ধ্রে ওই বায়োবিও নাইট্রোজেনটাকে আবদ্ধ করে রাখে। তারপর যখন সেই এজোলাটা আমরা মাঠে দিই তখন ওখান থেকে ওই রিলিজ হয় নাইট্রোজেন। তো গাছ মাটিতে রিলিজ হয়, সেজন্য গাছ নাইট্রোজেনটা পায়। এটা গেল একটা ব্যাপার, একটা মজার ব্যাপার। আরেকটা হলো যে এটাতে খুব বেশি সময় লাগে না, 15-20 দিন, এবং এজোলাও খরচাও খুব কম। জাস্ট ওই গর্ত করতে যতটুকু শ্রমিকের মজুরি লাগে, আর উপরে ধরুন এই যে শেডনেটটা দেওয়া আছে তার একটা মূল্য রয়েছে। আর তো বাঁশ আমাদের এখানে অ্যাভেলেবল একটা মেটেরিয়াল, কাঁচামাল রয়েছে, সেজন্য আমাদের খুব একটা খরচা পড়ে না আমাদের এখানে। আর নিচে যেটা পলিথিন দেওয়া আছে সেটাও খুব বেশি কস্টলি না, তবে একটু ভারী পলিথিন দিলে ভালো, যাতে ছিদ্র না হয়ে যায়, সেটাই লক্ষ্য করতে হয়। এজোলা এখানে আমরা যতটুকু দিয়েছি খুবই অল্প পরিমাণ এজোলা। ধরুন এটা যদি আমি কিনেও আনি, 2 টাকার এজোলা আনলে এই ট্যাঙ্কটার জন্য যথেষ্ট। তো ভাবতেই পারছেন মানে কতটা কম খরচে একটা সুন্দর একটা জিনিস আমরা পেয়ে যাই, যেটা মাটির স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। তো ম্যাডামকে আমি বলছিলাম যে কতখানি এজোলা ধরুন আমরা এই ট্যাঙ্কটা থেকে পেতে পারি, এবং তার থেকে মানে মাঠে কতটা বায়োবিও নাইট্রোজেন আবদ্ধ হতে পারে, সেটা যদি আমরা ওদের জানাতে পারতাম। যেটা তুমি আমাকে বলছিলে এটা আরেকটু যদি মানে ক্লিয়ার করাই আমরা, যে আমাদের যে মিথজীবিতা, সেই মিথজীবিতাটার কারণটা কি? এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন এসেছিল, যে ফার্ন এবং শৈবাল এই দুজন মিলে, ফার্ন এবং শৈবাল দুজনের পাশাপাশি এখানে গ্রোথ হচ্ছে। এই শৈবালটা ফার্নকে সাহায্য করছে নাইট্রোজেনকে ফিক্স করানোর জন্য। তো এই যে শৈবাল, সেটা কি এজোলার সাথে অটোমেটিক্যালি গ্রো হয়ে যায়? হ্যাঁ, ও থাকে, মানে পাতার রন্ধ্রে রন্ধ্রেই থাকে। আচ্ছা, এটার জন্য আলাদা করে আর শৈবাল দিতে হয় না? ঠিক আছে, তাহলে আমরা আমাদের তো পুরো 1 হেক্টরের জন্য আমাদের কতখানি এজোলা প্রয়োজন 1 হেক্টর জমিতে দেওয়ার জন্য? 1 হেক্টর জমিতে দেওয়ার জন্য 4 থেকে 5 টন, মানে নিচু জমিতে যদি আমরা দিই, ধানের জমিতে 4 থেকে 5 টন এজোলা যথেষ্ট, যাতে করে যেখান থেকে 40 থেকে 50 কেজি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হতে পারে। বাহ, তাহলে তো খুব ভালো। আমরা কি টপ ড্রেসিং হিসেবে এজোলা ধানের জমিতে ব্যবহার করতে পারি? সেটা করা যায়, মানে স্ট্যান্ডিং ক্রপেও করা যেতে পারে। তাহলে ধানের মানে পাশাপাশি গাছের পাশাপাশি এজোলাও গ্রো করবে, এবং আমাদের বায়োবিও নাইট্রোজেনকে ফিক্স হয়ে যাবে মাটিতে। তাতে আমাদের মাটির স্বাস্থ্য ভালো হবে, এবং ধানের যে প্রোডাকশন সেটাও নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই জিনিসটার মাধ্যমে দেখতে পেলাম যে আমরা যদি ধান চাষে এজোলাকে আমরা ব্যবহার করি স্ট্যান্ডিং ক্রপে হিসেবে, মধ্যে টপ ড্রেসিং হিসেবেও, অটোমেটিক্যালি ধান গাছও বাড়বে, এজোলাও বাড়তে থাকবে। এটার জন্য আর এক্সট্রা কোনো লেবার লাগবে না, এক্সট্রা কোনো কিছু, শুধু ছেড়ে দেওয়া জলের মধ্যে, যে জলজ যে মাঠগুলো আছে সেখানে ছেড়ে দিলাম আমরা, এবং অটোমেটিক্যালি এজোলা বাড়তে থাকলো। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি এজোলা কাল্টিভেশন করতে মোটিভেট করতে পারি আমাদের ফার্মারদের, ওদের খুবই এটা একটা ইম্পর্টেন্ট একটা মাটির স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে ওরা ব্যবহার করতে পারবে। আমাদের প্রশিক্ষণরত কৃষি সহায়করা এটা শিখে গেল। আশা করছি ত্রিপুরা রাজ্যের সমস্ত কৃষকরা আস্তে আস্তে এই প্রযুক্তিটি গ্রহণ করবে এবং মাটির স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে। রাজ্যের কৃষির অগ্রগতিতে এ কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষি দর্শনে আজ আমরা লেম্বুছড়া স্থিত গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কর্মকাণ্ডের কিছু অংশ তুলে ধরলাম। পরবর্তীতে এই কেন্দ্রের আরও বিশাল কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরব।